কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। যারা 26 ব্যাচের স্টুডেন্টরা আছি, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এবং 4 পড়বো। লাস্ট ক্লাস যদি কেউ না দেখে থাকো, ক্লাসটা দেখে ফেলবা। তো সরাসরি পড়ায় চলে যাই। 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে। তো সবার প্রথমে এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসে তুমি যদি একটু মাথার মধ্যে নাও, তাহলে প্রাশের ম্যাথগুলো আসবে এবং চ্যাপ্টার 4 থেকে ব্যাংকিং কোণের ম্যাথগুলো আসে। তো এটা হচ্ছে সব থেকে বেসিক। আমরা পরীক্ষার আগে সব থেকে বেসিক জিনিসগুলো পড়ে যাব, যেন পরীক্ষায় সহজ জিনিস আসলে ভালো মতো অ্যান্সার করে ফেলতে পারি। কঠিন জিনিস পড়ে সহজ জিনিস আবার দেখবা যে পারতেছো না। ঠিক আছে, তো সবার প্রথমে এই চ্যাপ্টারের প্রাশের ম্যাথগুলো না। তো প্রাশের ম্যাথগুলোর জন্য আমরা মনে মনে এই অ্যাংরি বার্ডসের কথা চিন্তা করব, যে অ্যাংরি বার্ডস আমরা মেইনলি যদি আমি এখানে টান দিই, এটা এই বার্ডটাকে টান দিলে এই বরাবর যদি হয় আমাদের আনুভূমিক পাল্লা, তো বারটা আস্তে 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 এই বরাবর এদিক দিয়ে এসে আঘাত করবে। তো তারপরে এটা ভাঙা যাবে, ভাঙা গেলে আমাদের কিছু পয়েন্ট আসবে। তো এখানে যে টাইম জুড়ে এটা যায় সেটাকে বলা হয় উদ্যয়নকাল, টি। এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা যেখানে নামবে সে পর্যন্ত ডিস্টেন্সকে বলবো আনুভূমিক পাল্লা আর। এই বারটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে, ধরে কথা এখানে আমার কথার কথা এখানে আমার উঠবে সর্বোচ্চ উচ্চতায়, এটা হচ্ছে এইচ। তো এই তিনটার ইকুয়েশন তোমার খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। আরও একটা কথা, ধরো আমার বারটাকে এমনভাবে আমি ছুড়ব যেন সর্বাধিক পাল্লা যাইতে পারে। এটারও আরেকটা সূত্র আছে। সর্বাধিক পাল্লার জন্য আমি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে ছুড়ব। এটাই। তাছাড়া আমরা ফুটবল খেলার মধ্যে দেখি কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কিক দিলে গোল পোস্টের ভিতরে যা লাগবে আর কি, ওইটা আমরা একটু পরে আসতেছি। তো এতটুকু তো বুঝতে পারি না প্রাস আর কীভাবে হতে পারে। ধরো এটা তো ছিল গ্রাউন্ড থেকে আমরা ছুটছি, তো এমনও তো হতে পারে একটা নির্দিষ্ট দালান, এই দালানের এখান থেকে আমি ছুড়বো। এখানে আবার ছুড়ার পথে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। দালানের উচ্চতা দেওয়া থাকে তোমার পরীক্ষার হলে, এখান থেকে ছোড়ার পথে ধরো এইখানে আবার একটা অ্যাঙ্গেল করে আমি এই পর্যন্ত এসে পড়বে। আবার আরেকভাবে ছোড়া যায়, সোজাসুজি আমি ছুড়বো, তাহলে আবার আরেকটা নির্দিষ্ট জায়গায় এসে পড়ে। তো ওভারঅল অনেক কিছু দিয়ে আমাদের বোর্ড পরীক্ষায় ম্যাথ আসে। তো ভয়ের কিছু নাই, আমরা সরাসরি প্রাসের ম্যাথগুলো সলভ করি। আজকের ক্লাসে কিছু না পারলেও প্রাসের ম্যাথ পাইরা যাও। যে কোণে ছুড়বা সেটাকে বলবো আমরা আলফা বা থিটা, যেটা বলো না কেন। আচ্ছা, তো এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ছুড়বো। কোথায় অ্যাঙ্গেলটাকে দেওয়া আছে? আচ্ছা, ধরো এটা বোঝানোর জন্য এটা আঁকি, এটা থিটা। তো থিটা অ্যাঙ্গেল করে ছুড়লে থিটা, এখানে ভ্যালোসিটি ভি, তো এটার একটা উলম্ব উপাংশ থাকবে এবং একটা আনুভূমিক উপাংশ থাকবে। আনুভূমিক উপাংশ হচ্ছে ভি কস থিটা আর উলম্ব উপাংশ হচ্ছে ভি সাইন থিটা। বাট এখানে একটা নির্দিষ্ট টাইম পরে আস্তে আস্তে উলম্ব উপাংশের মানটা কমতে থাকে। কেন? অভিকর্ষজ ত্বরণের জন্য। তো ওই অনুযায়ী আমরা যে একটা সূত্র জানি না, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি, এই সূত্রের মধ্যে জাস্ট ভি নট সাইন বসাই দেব। পরীক্ষার হলে ভি ওয়াই, ভি নট এগুলো দেওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বুঝে বুঝে জিনিসগুলো বসাচ্ছ কিনা। ধরো তোমার এখানে ভি ওয়াই, ভি নট, সাইন নট এগুলো দেওয়া বেশি জরুরি না। তোমার জরুরি হচ্ছে ঠিক ইকুয়েশনটা বসাইছো কিনা। তুমি এখানে ভি ওয়ান ভি টু দিতে পারো, ইউ ভি দিতে পারো, ভি নট ভি এক্স দিতে পারো, যেটা মন চায় গরু ছাগল সব দিতে পারো। পরীক্ষায় যেন অ্যান্সার মিলে এটা টার্গেট রাখা লাগবে। আর অ্যান্সার কীভাবে মিলবে? সঠিক ইকুয়েশনটা বসানোর মাধ্যমে। এটা অনেকে কনফিউজ থাকি। তো এখানে ভি এর যে উলম্ব উপাংশের ভ্যালুটা আসবে ভি সাইন থিটা মাইনাস জিটি। জিটি কেন? কারণ আমার উপরের দিকে উঠতেছি, কারণ অভিকর্ষ ত্বরণের জন্য তো নিচে আবার কমবে এটা টাইমলি যখন যাব। এখন তোমাকে যদি বলে একটা নির্দিষ্ট টাইমে, ধরো এই পয়েন্টে একটা নির্দিষ্ট টাইমে ভ্যালোসিটি বের করো, তাহলে আমার আগে দুইটা উপাংশের মান বের করতে হবে। তারপরে ভেক্টর নিয়ম অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার বের করব। পরবর্তীতে আর কি টাইপের ম্যাথ আসে? এখানে সব থেকে ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এই তিনটা। কষ্ট করে খাতা কলম নিয়ে বসো এবং মুখস্থ করে ফেলবো এই তিনটা সূত্র। সর্বাধিক উচ্চতায় ওঠার সূত্র এইচ ম্যাক্স ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তারপর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে এটা মনে রাখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো তুমি বিচরণকালটা মনে রাখো। সর্বোচ্চ উচ্চতায় প্রথমে উঠবে এই যে এরকম, তারপরে আবার বাকিটুকু নামবে। এটার ডাবল হচ্ছে এই ভ্যালুটা, দেখো তো ডাবল হয় না, 2v সাইন থিটা বাই জি। ঠিক আছে, আনুভূমিক পাল্লা আর ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কষ্ট করে ভাইয়া এই তিনটা সূত্র আমার পড়তে হবে। আর এটার কিছু টেকনিকও আছে, বাট আপাতত টেকনিক আমার দরকার নেই বা তোমারও দরকার নেই। তিনটা সূত্র পড়ে রাখো, সর্বাধিক উচ্চতা, বিচরণকাল এবং এই তো এগুলোই। পরের কথা, পরে এই সূত্রটা যদি পারো তাহলে দেখে রাখতে পারো। এটার কিছু ম্যাথ আছে, বাট এতটাও আমাদের নেসেসারি না আজকে। তো চলে আসো আমরা কিছু ম্যাথে চলে যাই। একটা ম্যাথ করো, দেখো খুবই ইজি টাইপের ম্যাথ আসে পরীক্ষার হলে এই টাইপের, যে ক্রিকেট খেলার মাঠে রিপন, এটা কোন রিপন?
ভিডিও করে যে রিপন, আচ্ছা আচ্ছা যেই হোক, করিম রহিম ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটা 30 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। আচ্ছা, সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার আবার ক্যাচ ধরার জন্য এত বেগে দৌড়ায় আসা শুরু করে এবং এত মিটার অতিক্রম করে। তো এই টাইপের কোশ্চেনে মানে ব্যাট দিয়ে মারলো তো একটা নির্দিষ্ট জায়গায় এসে পড়বে বলটা, আরেকজন ফিল্ডার ওই দূরের একদম ফিল্ডার লাইন থেকে শুরু করে সামনে পর্যন্ত আসবে। এই টাইপের কোশ্চেনে বলে যে ক্যাচ ধরতে পারবি কিনা, এটাই বলার কথা। হ্যাঁ, ক্যাচ ধরতে কি পারবি কিনা, ক্যাচ ধরতে তখনই পারবে যখন বলের যে টাইম জুড়ে আকাশে ছিল ওই টাইমটা ফিল্ডারের আসার টাইমের সমান হয়, তখনই ক্যাচ ধরতে পারবে। ঠিক আছে, আগে এটা দেখি 2 সেকেন্ড পরে বলের বেগ কত। এটা একটু আগে যেটা বললাম তোমাকে, ভির মান দেওয়া থাকবে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি, ভিএক্স বের করব, ভিওয়াই বের করব, ভেক্টরের নিয়ম অনুযায়ী রুট করে দিব। দেখো কিভাবে। তো প্রথমে ভিএক্স বের করলাম, ভিওয়াই বের করলাম, ভিওয়াই কিন্তু অবশ্যই জিটি গুণ দিব। এখানে তোমার 2 এর কাজটা লাগে, 2 মানে টাইমের 2। তারপর আমরা ভি বের করব, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এই তো। আর অবশ্যই খেয়াল রাখবো, এখানে যেহেতু আমি একটা ভ্যালোসিটি নির্দিষ্ট টাইম পরে বের করতেছি, এখানে আবার অ্যাঙ্গেলও বের করতে হয়। এটা আশা করি তুমি পারবা। পরে এসে এখন ক্যাচ ধরতে পারবে কি পারবে না এটা বের করার জন্য আমার তাহলে 2টা সময় বের করতে হবে। ওই 2টা সময়ের যদি আমি তুলনা করি তাহলেই হয়ে যায়। তো আসি 2টা সময়ের তুলনা করলে হয়ে যাবে। তুমি এখানে তুমি সূত্র বসায় প্রথমে T1 বের করবা, তারপরে ওই বান্দাটা যে আসতেছে ফিল্ডার S = VT, এই সূত্র কাজে লাগে আমরা T = S/V, এটা সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার হয়ে যাবে। তো এটা তুমি নিজে একটু প্র্যাকটিস করেও অবশ্যই পারা যাবে। তারপরে কোশ্চেনে চলে আসি। দেখো, এই বিন্দু থেকে নিক্ষিপ্ত পাথরের ভূমিতে পড়ার সময় বের করো। এই যে এইখান থেকে এই পর্যন্ত পড়ার সময়, এই টাইপের কোশ্চেনগুলো আমরা 26 ব্যাচে যারা স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারি না। কেন পারি না? কারণ ব্যাপারটা বুঝি না, তার জন্য। তো একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখো তো এই সূত্র পড়ছি কিনা, H = UT - ½ GT² পড়েছি। এই সূত্র কখন কাজে লাগতো? যখন আমি উপরের দিকে একটা বলকে নিক্ষিপ্ত করব, H উচ্চতা পর্যন্ত উঠবে, এরকম কিছু ছিল, U ভ্যালোসিটি ছিল, তারপর একটা নির্দিষ্ট টাইম ছিল, এত টাইমে কত উচ্চতায় উঠবে, এটা ছিল এইখানকার মানে কাহিনী। এখন এই প্রশ্নটা দেখো, পড়ার সময় বের করো। আমরা ঠিক এই সূত্রটাই কাজে লাগাবো, খালি ডাইরেকশনগুলো চেঞ্জ করে দিব। যেমন এখানে দেখো, যখন আমি উপরের দিকে নিক্ষেপ করছি তখন এইচ এর ভ্যালু এখানে পজিটিভ। এখন এইচ কীরকম? এইচ তো এখন নিচের দিকে, আমি ছাড়তেছি উপরের দিকে, এইচ নিচের দিকে, তার জন্য আমি এইচ এর ভ্যালু ধরবো নেগেটিভ এই সূত্রের মধ্যে। দেন আর কি ডাইরেকশন দেখো কিরকম। এইটাতে যখন হিসাব করতেছিলাম তখন উপরের দিকে ছুটছি, ইউ পজিটিভ ছিল। এখানেও আমি উপরের দিকে ছুটছি, এখানেও ইউ পজিটিভ। এই যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। -½ GT², -½ GT², -½ GT²ই থাকবে। কেন? কারণ এখানে উপর দিকে নিক্ষেপ করতাম তখনও -½ GT², এখনও আমি উপর দিকে নিক্ষেপ করছি -½ GT²। জাস্ট এই সূত্রের মধ্যে এই প্লাস মাইনাসের হিসাবটা হয়। তুমি খালি মনে রাখবা এই টাইপের ম্যাথে আসে, আর এই টাইপের ম্যাথে শুধুমাত্র এইচ এর ভ্যালু মাইনাস ধরবো, তারপরে ক্যালকুলেট করবো ax² + bx + c = 0, এই টাইপের একটা ইকুয়েশন আসবে। তারপর এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো, তাহলে পাবা 2টা টি এর ভ্যালু, টি একটা প্লাস একটা মাইনাসে পাবো, যেটা বাস্তব মান ওইটাই তুমি ধরবা। তো ম্যাথটা করে দাও এইভাবেই। দেখো জাস্ট মনে রাখবো y, এই যে -y ধরবো বা -h = ut, আর ইউ এর বেলায় আমরা ধরবো u sin θt। কেন? কারণ ইউ এর একটা উলম্ব উপাংশ হিসাব করতে হয়, -½ GT²। তো এই ইকুয়েশন অনুযায়ী তুমি যদি বসাও তাহলে টি এর এই যেটা বলতেছিলাম, একটা প্লাসের মান পাবা, একটা মাইনাসের মান পাবা। প্লাসের মানটা আমরা ধরবো, মাইনাসেরটা ধরবো না, প্লাসেরটা ধরবো, এটাই অ্যান্সার। তো এই প্রশ্ন কিন্তু আসবে এবং এটা কিন্তু পারতে হবে। আচ্ছা, এখন ভাইয়া আপনি যে বলতেছিলেন আরেকটা ক্রাইটেরিয়া, যে একটা বস্তু যদি আমি এখান থেকে সোজাসুজিভাবে ছাড়ি তখন কি হবে? এখানে ছিল ইউ, তখন আমাদের নর্মাল H = ½ GT² হবে। কেন ½ GT² হবে? কারণ এখানে উলম্ব উপাংশ 0। কেন উলম্ব উপাংশ 0? কারণ এখানে শুধুমাত্র UX আছে, সামনের দিকে যাচ্ছে, শুধুমাত্র x এর উপাংশ, x এর মানে আনুভূমিক উপাংশ আছে, উলম্ব উপাংশটা নাই। এটা মনে রাখলেই এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, রাইট। এখানে কারণ এখানে অ্যাঙ্গেলটা হইতেছে 0 ডিগ্রি। আচ্ছা, যেটাই হোক, এত কাহিনী করে লাভ নেই, তুমি খালি মনে রাখবা সোজাসুজি যদি মারি তাহলে এখানে এসে যে পড়বে, এখানে টাইমটা লাগবে টি, ½ GT² দিয়ে ম্যাথ করব, টি এর মানটা পাবো। তোমাকে যদি বলে এখান থেকে এই পর্যন্ত আসতে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে তুমি বের করবা S = VT।
এই সূত্র দিয়ে। এখানেও ভি এর মান তুমি ভি ধরবা, কারণ এখানে আনুভূমিক মানটাই দেওয়া আছে। এই তো হয়ে যাবে আশা করি। তো এগুলাই তো প্রাসের ম্যাথ যেন পারা যায়। পরের কথা কি, তো পরীক্ষার হলে কিন্তু পারতে হবে এবং তোমার অ্যাংরি বার্ডসের মতো মারতে হবে। ও যেটা বলতেছিলাম, তো আমরা যখন ফুটবল খেলা দেখি তখন একটু ক্যালকুলেট করে আমরা নিজে নিজে, বাট খেলোয়াড়ও ক্যালকুলেট করে কীভাবে মারলে আর এই বড় বড় গোল হইতে পারে। স্পেশালি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার মেসি, সেও যদি গোল করতে চায় তো সে টার্গেট করবে এখান থেকে এই পর্যন্ত এনে মারতে। তো সেও প্রাসের সূত্র অ্যাপ্লাই করে, কিন্তু সে সূত্র জানে না, কিন্তু খেলতে জানে। কিন্তু তুমি তো খেলতে জানো না, তাহলে তোমার সূত্র জানতে হবে, কারণ তোমার পরীক্ষায় পাশ করতে হবে। তো পরের কথায় আসি, পরে আমাদের কৌণিক বেগ নিয়ে কিছু কথাবার্তা থাকে। এই সূত্রটি একটু মনে রাখতে হবে। কৌণিক বেগ ওমেগা 2 পাই এন ডিভাইডেড বাই টি। ভাইয়া কোনটা কি এখানে? এন হচ্ছে যতবার ঘুরে, আর এটি হচ্ছে এই কতক্ষণে ঘুরে। আচ্ছা ভালো কথা, যদি ভাইয়া পর্যায়কাল টি দেওয়া থাকে আর যদি ফ্রিকোয়েন্সি এফ দেওয়া থাকে, তাহলে সরাসরি দুইটা সূত্র মনে রাখবো আমরা পরীক্ষায়। ডাব্লিউ ইজ ইকাল টু 2 পাই এফ ফ্রিকোয়েন্সি, ডাব্লিউ ইজ ইকাল টু 2 পাই/টি যদি টি দেওয়া থাকে পর্যায়কাল। এ তো হয়ে গেল। তাহলে ওমেগা অর্থাৎ কৌণিক বেগের ম্যাথ আসলে কিন্তু পারতে হবে। যদি ওমেগা বের করে তারপর আবার ভি বের করতে বলে, মানে রৈখিক বেগ, তাহলে বের করব ভি ইজ ইকাল টু ওমেগা আর দিয়ে গুণ করে দিব, তাহলেই হবে। তো এই যে ভি ইজ ইকাল টু ওমেগা এই সূত্র দিয়ে কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা একটু দেখে যাও। কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। আর কেন্দ্রমুখী বল যদি হয় জাস্ট এম গুণ করে দিব। এখান থেকে আর কিছু নয়, সরাসরি একটা ম্যাথ দেখলে আরও ক্লিয়ার হবে। তো কোশ্চেন চাইছে রৈখিক বেগ কত। রৈখিক বেগ বের করতে গেলে আমাদের কৌণিক বেগ বের করতে হবে। এখানে তো কতবার ঘুরে এন এর ভ্যালু দেওয়া, তারপর ব্যাসের ভ্যালু দেওয়া না। তো এখান থেকে আমি আর বের করতে পারবো। এই যে ভি বের করতে গেলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এই আর লাগবে, ওইখান থেকে বের করা যায়। তারপর ভর দেওয়া আছে, ভরকে আমাদের লাগবে এখানে, নাও লাগতে পারে। তারপর কেন্দ্র থেকে 6 মিটার দূরে একটি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা এটা কিছু না, উলম্ব সাপেক্ষে আনুভূমিক ঘুরে। আচ্ছা তো এইখানে এই সূত্রটা 2 পাই/টি। তো এখানে 10 বার ঘুরে প্রতি মিনিটে। আচ্ছা এই যে প্রতি মিনিটে দেওয়া আছে, তো এখান থেকে আমরা বের করবো কিভাবে 2 পাই/টি। তো টি এর মান দেওয়া আছে প্রতি মিনিটে 60 সেকেন্ড, আর যতবার ঘুরে 10 বার ঘুরে। তো এটাতে হিসাব করবো, ওমেগার ভ্যালু আসবে। তারপর আমি এখানে ওমেগা ইন্টু আর গুণ করে দিলে ভি এর মান পাবো। তো এই টাইপের কোশ্চেনগুলোর জন্য পারা যায়। এইখানে 4 নম্বরে মানে ডি নাম্বারে বা ঘ নম্বরে একটা কোশ্চেন আসে যে রৈখিক বা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। তো ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী তুমি M1 V1 এর যে সামেশন এগুলো সমান রাখতে হবে, আগেরটা আর পরেরটা, অথবা I1 ওমেগা 1 এটা সমান রাখতে হবে আগেরটা এবং পরেরটার সাথে। এই টাইপের কোশ্চেনগুলো 9 10 থেকে করে আসতেছো, খালি তুমি একটু প্র্যাকটিস করবা তাহলেই হবে। পরে কোশ্চেনে চলে আসি। পরে জড়তার ভ্রামক নিয়ে একটা কোশ্চেন আসে। তো এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইজি টাইপের কোশ্চেন হয়, তুমি এটা পড়লেই পারবা। তো এখানে দেখবা যে এই দণ্ডটা লম্বা দণ্ড নাকি এটা গোলক দেওয়া নাকি এখানে সিলিন্ডার দেওয়া, জাস্ট ওইটা একটু খেয়াল করে সূত্র বসাবো, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। কীরকম? যেমন এই একটা লম্বা সরু দণ্ডের মাঝখান বরাবর যদি তুমি ঘুরাও, তাহলে এখানে জড়তার ভ্রামক কত, এই টাইপের কোশ্চেন আসে। বা কোনটা বেশি সহজ হবে, যার জড়তার ভ্রামক যত বেশি সে তত ভারী, এরকম মনে রাখবো। যেখানে আচ্ছা আসতেছি এখানে। তারপর তুমি যদি এখান দিয়ে ঘুরাও, তাহলে জড়তার ভ্রামক কত, এই দুই অবস্থানে মেবি বলছে, হ্যাঁ পি কিউ অবস্থানে এবং এক্স ওয়াই অবস্থানে। তো দুই অবস্থানে একটা হচ্ছে কলমটা আমি মাঝ বরাবর এভাবে ঘুরাবো, এটা হচ্ছে সহজ। আর এই যে এভাবে যদি ঘুরাই, দেখো যে একটু কঠিন লাগে, তোমার নিজের কলমটা এভাবে ঘুরাইতে থাকো, কঠিন লাগবে। কেন কঠিন লাগে? সূত্র অনুযায়ী বসায় দেখবো। তো সূত্র অনুযায়ী কি হবে, সূত্রগুলা এখানে, এখানে তো দুইটা, ওই দুইটা নাই, আমি লিখে দিই। তো ধরো একটা সরুদণ্ডের মাঝ বরাবর যদি তুমি ঘোরাও, বা মাঝ বরাবর যদি আমাদের অক্ষটা থাকে, তাহলে I ইজ ইকুয়াল টু 1/12 ml²। আর যদি তুমি সরুদণ্ডের প্রান্ত দিয়ে যদি তুমি ঘুরাও, তাহলে হবে 1/3 I ইজ ইকুয়াল টু 1/3 ml²। তো এই দুটো সূত্র কাজে লাগাবো। এখানে অবশ্যই এই ভ্যালুটা বেশি, 1/3 1/12 অপেক্ষা, যার কারণে এটার মান বেশি এবং এটা বেশি কঠিন হবে। আর কি কি আসতে পারে ভাইয়া? আসতে পারে তোমার একটা নিরেট গোলক। তো নিরেট গোলকের বেলায় আমরা ভ্যালুটা ধরবো
2/5 mr²। ফাঁপা গোলক যদি দেওয়া থাকে তাহলে এটা কিন্তু এমসিকিউতে কাজে লাগে 2/3 mr²। এই দুইটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো এবং মুখস্থ রাখবো। যদি তোমার চাকতি দেওয়া থাকে তাহলে 1/2 mr²। যদি চাকতি অথবা সিলিন্ডার বলে দাও তাহলে জড়তার ভ্রামক I = mr²। জড়তার ভ্রামকের বেসিক ফর্মুলাটা কি ছিল? I = mk²। এখানে I হচ্ছে জড়তার ভ্রামক, k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই চক্রগতির ব্যাসার্ধ কিন্তু এক একটা বস্তুর জন্য এক এক রকম হয়। কিভাবে বের করা যায়? যদি একটা এমসিকিউতে আসে যে তোমার একটা এখানে 1/2 mr², তোমাকে যদি বলে একটা সিলিন্ডারের জন্য চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে তুমি কি করবা যে 1/2 mr² = mk²। এখান থেকে কাটবা আর k আসবে 1/√2 × r। তো এইভাবে অ্যান্সার বের করা যায়। তাহলে বেসিক কনসেপ্টটা একটু মাথায় রেখে তুমি যদি প্রশ্নটা পড়ো এবং অ্যান্সারগুলো মিলাইতে যাও তাহলেই হবে। তো থ্যানোস পৃথিবীকে ব্যালেন্স করতে চাইছিল, তো তার ব্যালেন্সের ক্ষেত্রে বলো তো এখানে কি সূত্র কাজে লাগবে? তাহলে এটা মাঝ বরাবর সে ব্যালেন্স করতে চায়। মাঝ বরাবর ব্যালেন্স করতে চাইলে আমরা কি, ওদিকে তো গেল না, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো? 1/12 নাকি 1/3? এটা সহজ হবে, তুমি এভাবে মনে রাখবা যে এটা হচ্ছে সহজ যেটা ওইটার মান কম হইতে গেলে 12 দিয়ে ভাগ দিতে হবে। 1/12 ml², এভাবে। এই তো পারা গেল। তো এখানে থ্যানোস বাবা খুশি। পরে কোশ্চেনে আসি তাহলে। আচ্ছা, এইটা খুবই মজার একটা ম্যাথ এবং পরীক্ষায় আসে যে একটা জিনিসকে বা একটা বস্তুকে তুমি যদি ঘুরাও, এভাবে ঘুরানোর সময় সর্বোচ্চ অবস্থানে টান সর্বনিম্ন অবস্থানে টান কেমন হয়? তো এটা বোঝার জন্য আমি তোমাকে আরেকটু ক্লিয়ার একটা আইডিয়া দিই, তাহলে আরও বুঝতে পারবো ভালো মতো। যেমন ধরো এই জিনিসগুলোকে আমি একটা জিনিস নিছি, একটা ফরম্যাট। তো একটা ফরম্যাট নিয়ে আমি এভাবে ঘুরাচ্ছি, বুঝতে পারছো তো এখন? তো এই ফরম্যাট নিয়ে ঘোরানোর সময় তুমি নিজে একটু ইমাজিন করো তো, যখন আমি এভাবে ঘুরাবো এভাবে, তখন এই অবস্থানে টান আর এই অবস্থানে টান দুইটা দুই রকম হবে। এক জায়গায় ভারী লাগবে, এক জায়গায় হালকা লাগবে। তো কোথায় হালকা এবং কোথায় ভারী লাগবে? এখানে লাগবে একটু হালকা বা টানটা লাগবে কম। কেন টান কম লাগবে? কারণ এখানে কেন্দ্রমুখী যে বল mv²/r, এটার সাথে -mg চলে যাবে। আর এখানে টানটা বেশি লাগবে নিচে, mv²/r + mg। এই দুইটা কথা মনে রাখবো, তাহলেই হবে। তো চলে আসি ম্যাথে। তো ম্যাথে এই টাইপের কোশ্চেনই দেওয়া যে সর্বনিম্ন অবস্থানে টান থাকবে বেশি, mv²/r + mg, এবং সর্বোচ্চ অবস্থানে টান হচ্ছে -mg। তো তোমার কিছু যদি না মনে থাকে তাহলে দুইটা সূত্র মনে রাখবো। তুমি এভাবে ইমাজিন করবা যে উপরের দিকে হালকা মনে হবে, তার জন্য এখানে মাইনাস, নিচের দিকে ভারী মনে হবে, তার জন্য প্লাস। কোশ্চেনটা এইটাই, কোশ্চেনটা পড়ে ফেলো, কোশ্চেনটা পরে অ্যান্সারটা করে ফেলো, তাহলে আরও খুবই ইম্পর্টেন্টলি পরীক্ষা হলে পারা যাবে। এইটাই। পরে কোশ্চেনে চলে আসি। এটা তোমাদের জন্য রাখছি, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এটাও পারা যাবে। জাস্ট সূত্রগুলো খেয়াল করো। এসি কেন্দ্রমুখী ত্বরণ v²/r অথবা ω²r, আর এফসি কেন্দ্রমুখী বল mv²/r। দেখো কিছু কিছু সূত্র কিন্তু বারবার আসতেছে, এই সূত্রগুলো কিন্তু পারলেই মানে তোমার অর্ধেক পড়া শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে কোশ্চেনে আসি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক আজকের, ব্যাংকিং কোণ। তো ব্যাংকিং কোণ থেকেও বেসিক কোশ্চেন আসে, দুইটা সূত্র খালি মনে রাখতে হয় ত্রিকোণমিতির। যে ব্যাংকিং কোণের বেলায় তোমাকে বলে দেওয়া থাকে যে এই রাস্তার প্রস্থ কত, বলে দেওয়া রাস্তার প্রস্থ, আর একটা থেকে আরেকটার উচ্চতা, মানে একটা নিচেরটা থেকে উপরেরটার উচ্চতা কত দেওয়া থাকে, এটা দেওয়া থাকে। ধরো এটা এইচ আর এটা হচ্ছে ডি, তাহলে এখানে ব্যাংকিং কোণ সাইন থিটা = লম্ব বাই অতিভুজ লতি, তাহলে h/d। এইভাবে আমরা মনে রাখবো। কিন্তু সমস্যা হয় কি, পরীক্ষার হলে যে আমরা বুঝি না কোনটা চাইছে, এইটা নাকি এইটা। এটা বোঝার জন্য আমরা আরেকটু ক্লিয়ার একটা আইডিয়া নিব। তার আগে আরেকটা সূত্র বলি। ব্যাংকিং কোণের বেলায় যে পরিমাণে ভ্যালোসিটি লাগে বা ব্যাংকিং অ্যাঙ্গেলে যে ভ্যালোসিটি লাগে ওটা হচ্ছে tan θ = v²/rg। তো এই সূত্র দিয়ে তুমি ম্যাথটা করবা। ভি হচ্ছে যে পরিমাণে ভ্যালোসিটি লাগবে ওই বাঁকটা নিতে, আর হচ্ছে এই যে বাঁকটা যে রাস্তা জুড়ে আসতেছে ওই রাস্তার রেডিয়াস, রাস্তার ব্যাসার্ধ, বা যে গোলকটা সে অতিক্রম করে ওই গোলকের ব্যাসার্ধ। এটা কিন্তু কোনো ধরনের রাস্তার দৈর্ঘ্য এটা এরকম না, রাস্তাটা যেরকম হয়ে টার্ন নিছে ওই টার্নের যে একটা কেন্দ্র করে একটা বৃত্ত হয়েছে ওই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে কি, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ।
এখন তোমার যদি ট্যান থিটা না দেওয়া থাকে, যদি রাস্তার ঘর্ষণ দেওয়া থাকে, তাহলে তুমি ট্যান থিটা জায়গায় লাগবে নিউ, ঘর্ষণ গুণাঙ্ক। এভাবে ম্যাথটা করবো, তাহলে হয়ে যাবে। তো আমরা একটু ক্লিয়ার আইডিয়া নেই। যেমন এখানে তো এই রাস্তা চলতেছে, এই রাস্তা চলতে চলতে এরকম একটা বৃত্ত তৈরি হবে। এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। এই রাস্তা বরাবর তুমি দেখো রাস্তার হাইট হচ্ছে এইচ, এতটুকু। রাস্তার হচ্ছে দুই প্রান্তের দূরত্ব ডি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, দুই প্রান্তের দূরত্ব এক জিনিস, রাস্তার হাইট আরেক জিনিস। এইটা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে না, এই যে এই ভ্যালুটা, এই যে এতটুকু দেওয়া থাকে না, এবং এতটুকু নিয়ে আমাদের কোনো কাজও নাই। ওইভাবে আমরা সাইন থিটা দিয়ে ম্যাথটা করে ফেলবো, সাইন থিটা দিয়ে থিটা বের করবো। তো একটা ম্যাথ দেখলে মনে হয় ক্লিয়ার হবে। তো 8 মিটার প্রশস্ত, এই প্রশস্ত কিসের ভ্যালু? এই যে এই ভ্যালু, এই যে এই ভ্যালু হচ্ছে 8 মিটার দেওয়া। তারপর 50 মিটার ব্যাস বিশিষ্ট ব্যাংকিং যুক্ত একটা বাঁকা পথ, এটা হচ্ছে টোটাল রাস্তার ব্যাস। তাহলে এখান থেকে ব্যাসার্ধ দাও না, হ্যাঁ টোটাল রাস্তার ব্যাসার্ধ। তারপর গাড়ির ভেলোসিটি 25 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে কীভাবে বের করবো? 25কে 3.6 দিয়ে ভাগ দিব, তাহলে আমার মিটার পার সেকেন্ড আসবে। নিরাপদে বাগ নিতে পারে, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5। এখন ব্যাংকিং কোণে একটা অ্যাঙ্গেল করেও রাস্তা ঘুরতে পারে, কিন্তু ঘর্ষণ থাকলেও কিন্তু ঘুরতে পারে, ওই তার জন্য ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া। তো এটা দিয়ে আমাদের কাজ আছে। তো গ নাম্বার হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো না, ব্যাংকিং উচ্চতা। তো কীভাবে বের করা যায়? প্রথমে আমার ব্যাংকিং অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেল কীভাবে বের করবো? ট্যান থিটা = v²/rg। অবশ্যই খেয়াল রাখবো এখানে ভি এর ভ্যালু যেন আমি মিটার পার সেকেন্ডে দিই, কারণ আর এর ভ্যালু মিটারে, জি এর ভ্যালু কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তো এখান থেকে থিটা পাবা, থিটা পাওয়ার পরে কীভাবে করবো? সাইন থিটা h/d। ডি এর মান তোমার দেওয়াই আছে 8 মিটার, আর এইচ বের করবো। দেখছো কত ইজি ম্যাথ। তুমি আগে স্ট্রাকচার দ্বারা করো ম্যাথের, তারপরে ম্যাথটা করবা পরীক্ষার হলে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো যে রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে রাস্তাকে নিরাপদে বাগ নিতে পারবে? তো এটা নিরাপদে বাগ নিতে পারবে কিনা এটা জানার জন্য আমাদের ভি এর মান লাগবে। তো এই ভি এর মানের সাথে এই ভি এর মান তুলনা দিব। তো কিভাবে আমরা ভি বের করব? নিউ = v²/rg। এই সূত্র দিয়ে ভিটা বের করব, তাহলেই হবে। তো এটা মনে করে দেওয়া এখানে, হ্যাঁ। তো ভি বের করব √নিউ/rg, কারণ এখান থেকে নিউ = v²/rg। তারপর এখান থেকে ভি বের করলাম। তো ভি এর ভ্যালুটা বেশি আসতেছে, যে যত আমি নিতে পারি বাকের। তো এখানে 25 কিলোমিটার পার আওয়ার বেগের গাড়ি নিরাপদে বাগ নিতে পারবে। তো এই টাইপের কোশ্চেন, মানে এটা বলতে বোঝায় যে আমার যদি ঘর্ষণ থাকে তাহলে আমি এত কিলোমিটার পার আওয়ার বেগে বাগ নিতে পারবো, কিন্তু হ্যাঁ এত হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বাগ নিতে পারবো। তো এটা থেকে বেশি, তাহলে তো আমি ইজিলি নেওয়া যায়। তো তোমরা একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা, তাহলেই হবে। পিডিএফটা তো দিয়েই দিব। তো এই চ্যাপ্টার থেকে এগুলাই। তো লাস্টে একটা কথা আছে যে স্টপ স্ট্রেসিং, এভরিথিং উইল বি ওকে, জাস্ট লেট ইট গো। মানে কথাটা ওই ধরনের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য যারা ভাবতেছো তোমার দিয়ে আসলে কিছু হবে না, এমন ভাবার কিছু নাই। সত্যি কথা বলতে তুমি যে ফেজে আছো সেই ফেজটা চলে যাবে। তোমার খালি কাজ হচ্ছে গো উইথ দ্য ফ্লো। যে ফ্লোতে যাচ্ছ বা যে পড়াশোনাতে যাচ্ছ, জাস্ট ওই পড়াশোনার ধারাবাহিকতায় তুমি যাও, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাও, তাহলে তুমি দেখবা যে এই রাস্তা থেকে সামনে অতিক্রম করে ফেলছো। তো বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই, কারণ তোমার পরবর্তী লাইফে আরও স্ট্রেস আসবে। তাহলে স্ট্রেস আস্তে 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 তোমার এমন হয়ে যাবে যে তুমি একটা রেসে দাঁড়ায় গেছো। তো রেসে দাঁড়ায় গেলে এটা কিন্তু চিন্তা করাই সাফোকেটিং। যার কারণে তুমি এটা মনে রাখবে লাইফে তো আরও কত রকমের কত কিছু আসবে, এইচএসসি পরীক্ষা তো কিছুই না। তো ওই চিন্তাধারা নিয়ে তুমি মাথায় রাখবা সামনে যেটা আসছে ওটা দেখা যাবে, চিন্তার কিছু নাই, প্র্যাকটিস করতে থাকি তাহলেই হবে। তবে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 পড়বো। ধন্যবাদ সবাইকে।